হ্যাঁ, ইনি খুব ভারতীয় জনতা পার্টির বড় নেতা ছিলেন এবং অনেক দিনের পুরনো নেতা। 2019-এর বাই ইলেকশনেও উনি লড়েছিলেন এবং আদর্শবাদী পরিবার। 5 বছর ধরে অসুস্থ ছিলেন। ওনার পুরো পরিবার বিজেপির সঙ্গে যুক্ত এবং বিজেপির আদর্শে এই পরিবার দীর্ঘদিন ধরে কাজ করেছে। আর ওনার ছেলে সৌরভ এখন আমাদের যুব মোর্চার এলাকার নেতৃত্ব দেন। আমি যেদিন উনি দেহ রাখেন কলকাতার একটি প্রাইভেট হসপিটালে, বডি এখানে এসেছিল কিন্তু আমি ছিলাম না বলে আমি শ্রদ্ধা এবং শোক পাঠিয়েছিলাম। আজকে ওনাদের ওই আমাদের সনাতন হিন্দু ধর্ম মতে শ্রাদ্ধ শান্তি ছিল। প্রথম পর্যায়ের অনুষ্ঠান হয়েছে। আমি ওনার বাড়িতে এসে শ্রদ্ধা জ্ঞাপন করলাম। ওনার স্ত্রী দিদির সঙ্গে দেখা করলাম। ওনার ছেলে সৌরভ আমার সঙ্গে ছিল, ওর বাড়ির অন্য মেম্বাররা ছিল, স্থানীয় বিজেপির কাউন্সিলর এবং অনেক কার্যকর্তা ছিল। পশ্চিম মেদিনীপুরের অনেক বিজেপির নেতারা এসেছিলেন এবং আমাদের অনেক বিচার পরিবারের লোকজন ছিল। আমরা সবাই মিলে আজকে ঝাজিকে স্মরণ করলাম, তার বিদেহী আত্মার অমরত্ব প্রার্থনা করলাম। দাদা, নন্দীগ্রাম সমবায়ে বিপুল জয় বিজেপির নয় আর এরপরই এলাকায় উত্তেজনা শুরু হয়েছে বিজেপির ওপরে। আমি তো ঘোষিত অবস্থান আপনাকে বলেছি, হিন্দু এলাকাতে তৃণমূল জিততে পারে না, পারবে না। হিন্দু এলাকায় তৃণমূল কংগ্রেস আবর্জনা এবং ঘৃণিত একটি রাজনৈতিক দল। কোনো হিন্দু ভোট দিবে না সেখানে। হিন্দু এলাকায় ভোট হয়েছে নন্দীগ্রামের এবং ভোট করতে ওরা চায়নি, হারবে বলে। ওখানকার সমবায়ীরা হাইকোর্টে গিয়ে অর্ডার করিয়েছে, বাধ্য হয়েছে ভোট করতে এবং শেয়ার হোল্ডারদের টাকা জমা দিতে হয়েছে ভোটের খরচ। তারপরে ভোট হয়েছে, হেরেছে। 2026-এ নন্দীগ্রাম কি শাসক বিরোধীদের কাছে প্রেস্টিজ ফাইট? শাসক এবং বিরোধী দুই পক্ষ আমাদের কাছে কোনো প্রেস্টিজ ফাইট নয়। আমরা ওদের 3 বার হারিয়েছি। 21-এ মমতা ব্যানার্জিকে হারিয়েছি। আমরা বলি ওটা এখন ভোঁতা অস্ত্র, আর তৃণমূল বলে ওটাই আমাদের শেষ অস্ত্র। তৃণমূলের শেষ অস্ত্র নন্দীগ্রামে হেরেছি, এরপরে তো আর কোনো ওদের স্টকে মাল নেই। দেশের নির্বাচন অতএব 23-এর পঞ্চায়েতে হেরেছে, 17টা গ্রাম পঞ্চায়েতে 11টা বিজেপি, 2টা পঞ্চায়েত সমিতি বিজেপি। আমি জিতেছিলাম 2000-এ। অভিজিৎ গাঙ্গুলি লিড নিয়েছেন 8200 ভোট। তারপরে তো এসআইআর পরে যা কাণ্ড হচ্ছে, সব ভূতেরা ভোটার তালিকা থেকে পালাচ্ছে, তো জয়ের ব্যবধান বাড়বে। আমি তো চাই মমতা ব্যানার্জি তিনি নন্দীগ্রামে পুনর্বার আসুন এবং এসে আরেকবার টেস্ট করে যান। আমি তো মমতা ব্যানার্জিকে ইনভাইট করব, তিনি বিজেপির সঙ্গে লড়ুন। কে লড়বে বিজেপির সে আমি জানি না। আমি এমএলএ, আমার দায়িত্ব বিজেপিকে ওখানে ঠিক রাখা, জেতানো। কে লড়বেন কোথায় সেটা তো দিল্লি থেকে ঠিক হয়। আমার দায়িত্ব, আমি এলাকার বিধায়ক, পার্টিকে জেতানো। আমি পঞ্চায়েতেও জিতিয়েছি, সমবায়েও জেতাচ্ছি, লোকসভাতেও পার্টি যাকে প্রার্থী করেছিল বুথ কর্মীদের নিয়ে তাকেও আমি এগিয়ে রেখেছি নন্দীগ্রামে। দাদা, দেশের নির্বাচন কমিশনার গণেশ কুমারকে ফের চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর চিঠি ব্যবহার করে গণেশ কুমারজিকে লেখাটাই অবৈধ এবং অসাংবিধানিক। মুখ্যমন্ত্রীর লেটার ইউজ করা যায় না। মুখ্যমন্ত্রী একটি সাংবিধানিক পোস্ট, মুখ্যমন্ত্রী একটি প্রশাসনিক পোস্ট। এই জন্য ভারতীয় সংবিধানে বাবা সাহেব আম্বেদকর ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অব দ্য পার্টি লেখেননি, লিখেছেন ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অব দ্য পিপুল। মুখ্যমন্ত্রী যদি উনার যে পার্টি আছে, যাকে আমি কোম্পানি বলি, ফ্যামিলি কোম্পানি, সেই তৃণমূল কংগ্রেসের প্যাডে লেখা উচিত ছিল। তিনি নিশ্চয়ই একটি রাজনৈতিক দলের নেতৃত্ব করেন, চেয়ারপারসন, ব্যবহার করা উচিত ছিল তৃণমূলের প্যাড। এই চিঠিটাকে আমি মনে করি ইলেকশন কমিশনে ছিঁড়ে ফেলে দিয়ে ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত। আর বাঙালি হিসেবে, একজন বিরোধী দলনেতা হিসেবে এটা আমার কাছে লজ্জার যে মুখ্যমন্ত্রীর লেটার হেড ব্যবহার করা হচ্ছে এসআইআর কে বানচাল করার জন্য, এসআইআর এর বিরুদ্ধে, এবং আর্টিকেল 324-এ যে সাংবিধানিক বডিকে ফুল পাওয়ার দিয়ে গেছে ভারতবর্ষের সংবিধান, তাকে চ্যালেঞ্জ এবং অপমান করছেন মুখ্যমন্ত্রীর লেটার হেড ব্যবহার করে। এটা বাঙালি হিসেবে আমি লজ্জিত, বিরোধী দলনেতা হিসেবে আমি বিস্মিত।
তার ফলে কি কোথাও একটা চাপ বাড়ছে রাজ্যে, তার ফলে এই ধরনের কাজ করছে? চাপ তো আছেই, তো সবে ব্রেকফাস্ট হয়েছে, ড্রাফট ভোটার লিস্ট তো এসআইআর চলছে, এখন লাঞ্চের টাইম, ডিনারের আগে ফাইনাল ভোটার লিস্ট বেরিয়ে যাবে। ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে দিল্লিতে বলে এসেছেন না ওনাদের দলের সেকেন্ড ইন কমান্ড পিসির ভাইপো, যে এই ভোটার তালিকায় আমরা ভোটে লড়বো না। 14 তারিখে যে ভোটার তালিকায় বেরোবে, 15ই ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেসকে বলতে হবে আমরা এই ভোটার তালিকায় নির্বাচনে লড়বো না। আমি আপনাকে আজকে বলে দিলাম, যত বদ রক্ত আছে ইলেকশন কমিশন বের করছে, বাকি যেটা আছে বের করবে। ওদের এত আপ টু ডেট সফটওয়্যার আছে, এত সুন্দর এআই ফটো স্ক্যান আছে, এত সুন্দর আধুনিক সিস্টেম আছে। সিরাজুলের বাড়ি বরিশালে, সিরাজুলের বাবার নাম মফিজুল, সিরাজুল বেড়া না থাকার জন্য এখানে ঢুকে পড়েছে, ঢুকে পড়ে সিরাজুল মুর্শিদাবাদের একটা বাবা খুঁজে এনে মফিজুল করেছে। এটা ইলেকশন কমিশন প্রজেনি ম্যাপিং এ ধরে ফেলেছে। যন্ত্রণাটা এই জায়গায়। ভাটপাড়ায় ফের গুলি চললো দাদা, 5 রাউন্ড গুলি চলেছে কিছুক্ষণ আগে, দুষ্কৃতীরা গুলি চালিয়েছে, কি বলবেন? মমতা ব্যানার্জি যতক্ষণ থাকবে, তার পুলিশ যতক্ষণ থাকবে, ততক্ষণ এই জিনিসই হবে। এখানে উদয় রাওকে হাদি হোসেনের গুন্ডারা মেরে দিল, তার কালাসুজ 1 বছর গেল না। এখানে উদয়ের নামে খেলা পুলিশ করবে। আর এখানকার এসডিপিও না কে একটা প্রেস কনফারেন্স করছিল আমি আসার পরের দিন, বলছে 5 জন এই ঘটনা ঘটিয়েছে, 2 জন মুসলমান 3 জন হিন্দু। পুলিশের কাজ হিন্দু মুসলমান বাছা? কোন পুলিশ বলতে পারে? ক্রিমিনাল তো ক্রিমিনালই হয়। এই পুলিশরা এখানে তুষ্টিকরণের সরকার হিন্দুদের মেলাইন করার জন্য এখানকার হাদি হোসেনের গুন্ডাদেরকে, যারা একটা নির্দিষ্ট সম্প্রদায়ের, তাদেরকে বাঁচানোর জন্য বলছে 5 জন এই ঘটনায় যুক্ত। আমরা দেখেছি 2 জন মুসলিম 3 জন হিন্দু। এটা পুলিশের স্টেটমেন্ট। পুলিশের চোখে তো ক্রিমিনাল ক্রিমিনালই হবে। আগে সিআরপিসি আইপিসি ছিল, এখন বিএনএস। সেই পুলিশই পূর্ব মেদিনীপুরের যে বিজেপি কর্মীকে মারধরের ঘটনায় 30 জনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে, 3 জনকে অ্যারেস্ট করেছে। পুলিশের ভূমিকা কি? পূর্ব মেদিনীপুরে তো পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে। না না, পুলিশ গোটা রাজ্যতেই করে, পুলিশ গোটা রাজ্যতেই করে একই জিনিস। হুমায়ুন কবিরের ছেলেকে ছেড়ে দেয়, আর ভারতীয় জনতা পার্টির নির্দোষ কর্মী তাকে ধরে নিয়ে আসে, যেহেতু তিনি হিন্দু কমিউনিটি বিলং করেন। মমতা ব্যানার্জি যেমন এক চোখ বন্ধ, এখানকার পুলিশেরও এক চোখ বন্ধ। এটা মৌসুম বেড়ের জন্য মালদায় মানে ফের কংগ্রেস ফিরে আসায় কি কংগ্রেসের সমীকরণ কিছু বদলাবে বলে মনে করেন? না, ওখানে তো বিজেপির সঙ্গে কংগ্রেস সিপিএম জোটেরই লড়াই হবে। এটা আজকে নয়, অনেক দিন ধরে। আপনার লোকসভাতেও মালদায় আমাদের সঙ্গে ওদেরই লড়াই হয়েছে, এবার আমরা 6টা সিটে এগিয়ে আছি, 12টার মধ্যে ওরা 6টা এগিয়ে আছে। আমার ধারণা বিজেপি আরো ভালো করবে। প্রধানমন্ত্রী উন্নয়নের ডালি নিয়ে একটি পরিবর্তন সংকল্প সভা, সরকারি প্রোগ্রামও করবেন, সংকল্প সভাও করবেন। পৌষ সংক্রান্তির পরেই তিনি মালদা আসছেন। আর আজকে আমার পাল্টা মিটিং এর ছবিটা একটু দেখাবেন, কলমবাগানে চোরেদের সমাবেশে আমার ছবিটা পাশে রাখবেন সবার, আর ওদের ছবিটা রাখবেন, দুর্ভিক্ষের ক্যালেন্ডার।
একেবারে মিথ্যে কথা, এরা মিথ্যা কথা ছাড়া অন্য কথা বলে না। মিথ্যা কথা বলে মানুষকে করে। যত চা বাগান আছে উনি কিনে নিয়েছেন এবং চা বাগানগুলো সমস্ত প্রমোটিং এর কাজে ব্যবহার হচ্ছে। ওখানে রিসোর্ট তৈরি হচ্ছে, বার তৈরি হচ্ছে, চা বাগান শ্রমিকরা আজকে শেষ হয়ে যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় নির্বাচন কমিশন দপ্তরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর এত নাম বাদ পড়ছে, তার জন্য নাকি তিনি সেখানে গেছিলেন তো 31 তারিখ, আবার যান, অসুবিধা নেই, ডেলি যান। শাহরুখ খানের কেকেআর টিমে বাংলাদেশি প্লেয়ারকে অবশেষে সরানো হলো। শাহরুখ খান তো মালিক, তাহলে তাকে সরানো হচ্ছে না কেন? কেকেআর টিমে আমি স্পোর্টস নিয়ে মন্তব্য করব না। স্পোর্টসটা স্পোর্টসের মতো থাকতে দেন। বিসিসিআই দেখছে, এটা রাজনীতির মধ্যে আনবেন না। আমরা চাই না খেলার মাঠে রাজনীতি। দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে কেন্দ্রে 400 আসন পায় তাহলে সব প্রকল্প বন্ধ হয়ে যাবে। দাঁড়ানো কেউ না। বিজেপি যদি কেন্দ্রে 400 আসন পায় তাহলে এই রাজ্যে সব প্রকল্প বন্ধ হয়ে যাবে, অভিষেক বলেছে। বিজেপি 400 আসন পাবে তো, 29 সালে পাবে। আগে পশ্চিমবঙ্গ ওরা থাকুন, এই পার্টিটা উঠে যাবে পশ্চিমবঙ্গ থেকে যেদিন হেরে যাবে। বিজেপিকে কালসাপ বলেছে এবং বিজেপিকে কালসাপ বলে আক্রমণ করেছে। এই জন্য তো বলেছি, যত এখানে ওদের নোংরামি আছে সেটা পরিষ্কার করতে বলেছি। আমি বলেছি যত গন্ধা মাল ওদের আছে এখান থেকে পশ্চিমবঙ্গ থেকে পরিষ্কার করতে, সেই কথাই আমি বলেছি। কিন্তু বাংলায় হেলেই বিজেপি হারছে, অভিষেক বলছেন। ভোট চুরি করে বলে, ভোটার লিস্টে ভুয়া ভোটার আছে বলে, মৃত ভোটার আছে বলে। আমরা পরিচ্ছন্ন ভোটার লিস্ট নিয়ে যাব এবং ইলেকশন কমিশনের দায়িত্ব মানুষকে প্রোটেকশন দেওয়া, এবং আমরা জিতব। বিজেপি বলছে যে বিজেপি বুথে লোক দিতে পারে না, বিজেপি বুথে বুথে লোক দিতে পারে না, সংগঠন কোথায়? উনি তো 11-র আগে ছিলেন না। 2009 যখন অর্জুন সিং আমরা প্রথম 26টা লোকসভা কেন্দ্রে যেতে জোট, তখন তৃণমূল কংগ্রেস এসইউসিআই জোট ছিল। সেদিন 20% বুথেও ওদের লোক ছিল না। এখানে দীনেশ ত্রিবেদী জিতেছিল, এখানে তড়িৎ তোপদারজি সব বুথে এজেন্ট বসিয়েছিল, আর জিতেছিল কিন্তু সেই দিন সিপিএম এর বিরুদ্ধে ভোট হয়েছিল। আর বিজেপিকে নিয়ে ওকে ভাবতে হবে না। আমরা এবারে 62,000 বিএলএ 2 দিয়েছি ভারতীয় জনতা পার্টি। আভ্যন্তরীণ বিষয়, কিন্তু আমার মনে হয়েছে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করানো হয়েছে, ওকে সারেন্ডার করানো হয়েছে। তৃণমূল ছেড়েছে। মনিকান চৌধুরীর পরিবার আত্মমর্যাদা আছে, তাই চোরদের সঙ্গ ছেড়েছে। বাকিটা আমরা বলবো না। আমাদের সঙ্গে কংগ্রেসেরও লড়াই, সিপিএম এর সঙ্গে লড়াই এবং তৃণমূলের সঙ্গে মূল লড়াই। 2026-এর আগে বিজেপি যখন সংঘবদ্ধ হচ্ছে তখন রাজ্যের শাসক দল তৃণমূলের মধ্যে গোষ্ঠীকন্দল প্রতিদিন দেখা যাচ্ছে। আজও আমরা দেখতে পাচ্ছি রচনা ব্যানার্জি ভার্সেস অসিত মজুমদার, অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন একসঙ্গে চলতে হবে। ওটা ওদের আভ্যন্তরীণ বিষয়, আমার বিষয় না। জনগণ জেগে গেছে, সনাতনীরা ঐক্যবদ্ধ হয়েছে, জাতের নামে ভাষার নামে বিভক্ত হবে না, সবাই মিলে সরাবে। এবং পশ্চিমবঙ্গে 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। কয়েকদিন আগে আপনি ফেসবুকে একটি পোস্ট করেছেন, চোরেদের পাঁচালী, উন্নয়নের পাঁচালী তৃণমূল কংগ্রেস যখন একদিকে চালাচ্ছে, এই যে ওটা ডাবগ্রাম ফুলবাড়ি থেকে কিছু ছেলেরা তৈরি করেছে, আমরা ওটা গ্রহণ করেছি। আগামীকাল থেকে প্রত্যেকটা গ্রামে, নন্দীগ্রামে আমি বাজাবো, অন্যরাও বাজা, ক্যাসেট লাগলে আমি দেবো। দাদা, এই চোরেদের মুখোশ খোলার দরকার রয়েছে। দাদা, তিলোত্তমার বাবা মা আজকে উষ্মা প্রকাশ করেছেন যে কেন্দ্রের কোনো নেতা তাদের সাথে আর কথা বলছেন না, তাদের সাথে দেখা করছেন না। আমি কথা বললাম, আমি ওনাদের সেন্টিমেন্টকে মর্যাদা দিই, এটা কাউন্টার করা আমার কাজ। ধন্যবাদ, ধন্যবাদ।